দাদা, আপনার রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কি দাঁড়ালো? সেটা পার্টি ঠিক করবে। কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সে তো লেখা আছে ভগবানের খাতাতে। আপনি নিজে কি ক্যালকুলেট করছেন, মানে কোন দিকে যাচ্ছে ব্যাপারটা? আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে। আমি রাজনীতি করতে নিজের থেকে আসিনি, আমার সেটা কোনোদিন করিও নি। পার্টি চেয়েছে, আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি। পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে, সভাপতি দুবার বানিয়েছে, আমাকে এমএলএ বানিয়েছে, এমপি বানিয়ে টিকিট দিয়েছে। আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে। আর এমনকি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি, সেটাও আমি কোনোদিন চাইতে যাইনি। ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে। পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তো আমি যেরকম করবো, আগে কোনো পদ নেই। পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই, যেখানে ডাকে না সেখানে যাই না। এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি। আমরা সবসময় দিলীপ ঘোষকে চমক দেখি, হঠাৎ করে কোনোদিন সকালে শুনবো না তো যে দিলীপ ঘোষ তৃণমূলে জয়েন করেছে। কল্পনা করতে তো পয়সা লাগে না, করো না। না মানে কল্পনা আমরা কি করব, মানে আপনি কি সেটা অনেকেই করছে, তো কেউ তো কল্পনা করে এটা বার করেছে। এবং এই কল্পনা কি প্রতি মাসে 2 মাসে পাল্টে 21 তারিখ অবধি আবার ডেট দেওয়া হয়েছে। আগে অনেকগুলো তারিখ হয়ে গেছে, আবার 21 তারিখ, তারপরে আবার অন্য ফান্ডা শুরু হবে। তো কিছু তো মার্কেটে থাকতে হবে। কিছু লোক এই করে মার্কেটে থাকার চেষ্টা করে। দিলীপ ঘোষ তো মার্কেটে আছে। দাদা, এখন তার সেই তিক্ততা নেই। আপনি তো জগন্নাথ মন্দির গেছেন, কুণাল, অরূপ সবার সাথে আমার সঙ্গে চা খাওয়াটাও না সেই তিক্ততা নেই। কোনাল হরূপের সঙ্গে আমার আগে থেকে পরিচয় ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। আমি রাজনীতি করি না করি, ওরা করুক না করুক, কে কোনো পার্টি থাকবে, তার সঙ্গে রাজনীতির সম্পর্ক দিলীপ ঘোষ এরকম ভাবে না। আজকে আমার পার্টিতে, কালকে টিএমসি ছিল, আমার শত্রু ছিল, কাল চলে আমার কাছে বসলো, আমার বন্ধু হয়ে গেল, পরশু আবার চলে গেল, আমার শত্রু হয়ে গেল। দিলীপ ঘোষের বন্ধুত্ব শত্রুতা এত হালকা নয়। যারা এভাবে করে তাদের রাজনীতির ব্যবসা করে, তাদের সমস্যা আছে, ঠিক আছে। দিলীপ ঘোষের এরকম সমস্যা নেই। কিন্তু দাদা, বলা হচ্ছে যে জগন্নাথ দেবকে সাক্ষী রেখে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে বঙ্গোপসাগরেই তৃণমূলকে বিসর্জন দেব, ওই জগন্নাথ মন্দিরে বিজেপির পক্ষ থেকে আপনি প্রতিনিধিত্ব করেছেন। আমি কারো প্রতিনিধিত্ব করিনি। আমি একজন নাগরিক হিসাবে, আর ওখানকার যারা সংস্থাপক, চিফ সেক্রেটারি আমাকে আর মন্দির বলে লিখে চিঠি দিয়েছেন, কোনো বিতর্ক নাই। সেই জন্য আমি একজন সম্মানীয় নাগরিক হিসেবে, সম্মানীয় সরকারি আয়োজন ঠিকই আছে, আমি গেছি। কারণ আমি মনে করি ওই মন্দির তৈরিতে আমারও ট্যাক্সের টাকা আছে, সমাজের টাকা আছে, কারো পৈতৃক সম্পত্তি নাই। আর বহু লোক মন্দির করলে আমাকেই ডাকে, হয়তো আমাকে হিন্দু নেতা বা হিন্দু ভক্ত হিসেবে মনে করে, উদ্বোধন করায়, পুজোতে করায়। আগামী 20 তারিখ আমাকে উত্তরপাড়ায় ডেকেছে, সপরিবারে গিয়ে রুদ্রাভিষেক করবো ওটা শিব মন্দিরে। তো তারা যদি ডাকে আমি যাব না? কোন পার্টির কে কি করতো, তার বাবা কি পার্টি করে, তার ছেলে কি করেছে, আগামী দিনে কি করে, ওই ভেবে আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করি না। দিলীপ ঘোষ আজকে এই সব কথা বলেছেন। গতকাল শ্রমিক ভট্টাচার্য বিজেপির নতুন সভাপতি হয়ে গেছেন, তারও একটা রিয়াকশন নেওয়া হয়েছিল যে আপনার তাহলে ভবিষ্যৎ কি। তো উনি ব্যাখ্যা দিলেন, এবং তারপরে যে প্রশ্ন রাখা হয়েছিল, যেটা একটা গুঞ্জন অলরেডি মার্কেটে রয়েছে, যে দিলীপ ঘোষ কি টিএমসি তে জয়েন করছেন, তো তার উত্তরও উনি দিয়েছেন। তবে এইসব উত্তর উনি যাই দিন না কেন, জগন্নাথ মন্দিরে যাওয়াটা, সেটার মধ্যে উনি কিন্তু কোনো ভুল এখনো দেখছেন না। উনি যে মানে যখন উদ্বোধন করা হচ্ছিল, সেখানে উনি যে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে একেবারে যে ব্যবহার করেছেন, একসঙ্গে বসেছেন, গল্প করেছেন, খোঁজ খবর নিয়েছেন। তখন সদ্য বিয়ে করেছিলেন, মানে নতুন ওয়াইফকে নিয়ে গিয়েছিলেন। তো এইসবের মধ্যে উনি কিন্তু কোনো ভুল দেখছেন না আজও। আজকের দিনে দাঁড়িয়েও উনি কিন্তু কোনো ভুল দেখছেন না। বলছেন যে সরকার মুখ্য সচিব আমন্ত্রণ করেছিলেন, আমি গিয়েছিলাম, আর যে মন্দির বলে ওটাকে বলা হয়েছিল, আর ওই মন্দিরে তো আমারও টাকা রয়েছে, তো আমি গিয়েছিলাম। আমি দলের তরফ থেকে যাইনি, আমি নিজে গিয়েছিলাম। আর আমি এইসব মানে বন্ধুত্ব বা শত্রুতা এইসব মানি না। অন্য পার্টি মানে কেউ করেন বলে, আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো, এই হচ্ছে ব্যাপার। দর্শক বলবেন দিলীপ ঘোষের ভবিষ্যৎ আপনারা কি দেখছেন। উনি তো ওনার মতো করে ব্যাখ্যা দিলেন। তবে আমি জগন্নাথ মন্দির সম্পর্কে যে কথাগুলো বললেন তার কয়েকটা কথা বলে দিই, মানে ব্যাখ্যা দিই। উনি বললেন যে মন্দির হিসেবে এটাকে আমন্ত্রণ করা হয়েছিল। তো মন্দির হিসেবে কি করে আমন্ত্রণ করে, ওটাই তো আপনার সবার আগে
মানে ওটা নিয়েই তো সবার আগে প্রশ্ন হওয়া উচিত ছিল যে আপনারা তো সরকারি কোষাগার থেকে টাকা তুলেছেন কালচারাল সেন্টার হিসেবে, তো সেটাকে আবার মন্দির হিসেবে কি করে বলছেন? তার মানে তো আপনারা ঢপ দিচ্ছেন বা মানে ঠিক করছেন না, অ্যাটলিস্ট এটা তো বলতে পারতেন। আপনারা তুললেন টাকা পয়সা ওখান থেকে, টেন্ডার হলো, মানে কালচারাল সেন্টার আর সেটাকে মন্দির বলে ইনভাইট করেছেন। ফলে সবার আগে ওটা নিয়ে প্রশ্ন তোলা উচিত ছিল। আর আমার টাকাতে, মানে আমারও টাকা আছে এই মন্দির তৈরিতে, মানে সরকারি যেহেতু টাকা, তো সেটা একজন মানে জনপ্রতিনিধি, তো আপনি এমপি হয়েছেন, মানুষ আপনাকে অনেকে ভরসা করেন, মানুষের কথা, মানুষের মুখ আপনি, মানে আরো 5 জনের মতো আপনি একজন। তো আপনার টাকাতে মন্দির তৈরি হলো, সরকারি টাকা বলে বলছেন, সেখানে তো অন্য ধর্মের মানুষেরও তো টাকা আছে। সরকারের টাকা মানে আপনার টাকা, তার মানে আমার টাকা আছে, মুসলিম সমাজের, খ্রিস্টানদের, আরো অন্যান্য ধর্মের লোকেদেরও টাকা রয়েছে। তো সব ধর্মের লোকেদের টাকা নিয়ে আপনাকে মন্দির কে বানাতে বলেছেন? তাদের কি মানে অনুমতি নেওয়া হয়েছিল? অনুমতি নেওয়া হয়েছিল যে তোমাদের টাকা আছে, তোমাদের টাকাতে আমি মন্দির বানাচ্ছি? অনুমতি নেওয়া হয়েছিল? তাহলে অনুমতি না নিয়ে কি করে সেই টাকাতে মন্দির হয়? আর যদি সত্যি মন্দির করেন, যে ঠিক আছে সবার টাকা নিয়ে মন্দির করেছি, ভালো কথা, তাহলে সবার জন্যই আরো সব ধর্মীয় প্রতিষ্ঠান করতে হতো। যেমন মন্দির করেছেন, মসজিদ করতে হতো, গির্জা করতে হতো, গুরুদ্বারা করতে হতো। সবার টাকাতে আপনি করছেন, কারো অনুমতি নেননি, মন্দির করেছেন, ভালো করেছেন, আপনার মনে হয়েছে উচিত না এটা। তো যদি করে থাকেন তাহলে সবার জন্য করতে হবে, সেটা করেছেন কি? তো সেটা যতক্ষণ না করছেন, আমি কেন যাব? সরকারি খরচে শুধুমাত্র আমার ধর্মের একটা মন্দির করে ফেললেন, আমি সেখানে কি করে যাব? এই প্রশ্নগুলো কেন করেননি দিলীপ ঘোষ? তবে তো উনি সবার নেতা হবেন, আর উনি আবার বললেন যে আমাকে হয়তো হিন্দু নেতা হিসেবে মনে করে, তাই আমাকে বলা হয়েছিল। হিন্দু নেতা হিসেবে আপনাকে মনে মনে করে টিএমসি, আর কাউকে টিএমসি মনে করে না হিন্দু নেতা হিসেবে বিজেপির? আপনাকে সব থেকে বড় হিন্দু নেতা হিসেবে মনে মনে করে, সেই জন্য বলা হয়েছিল? আপনাকে আবার অন্য কোথাও নাকি কি আবার আমন্ত্রণ করা হয়েছে? আর কোনো নেতা নেই, আপনি সব থেকে বড় হিন্দু নেতা, সেটা আপনি নিজে কি মনে করছেন সেটা? নাকি আপনাকে ওই আমন্ত্রণ করার পেছনে শাসকের টিএমসির অন্য কোনো উদ্দেশ্য ছিল? বিজেপিতে ভাঙন বা অন্য কারোর সঙ্গে দ্বন্দ্ব, অ্যাকচুয়াল ব্যাপারটা কি ছিল? আপনার সঙ্গে যেভাবে কুশল বিনিময় সেদিন আমরা দেখলাম, একেবারে কি অপেক্ষা মুখ্যমন্ত্রীর আপনার জন্য, তারপরে কত কথা, হাসি খুশি, যেভাবে আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে ওখানে হাসি খুশি ব্যবহার করেছেন, আপনার দলের, যেটাকে আপনি আপনার নিজের দল বলে বলছেন এখনো, সেই দলের নেতা কর্মীদের সঙ্গে ওনার দলের নেতা কর্মীরা এইরকম সৌজন্য বিনিময় করেন, হাসি খুশি মনোভাব দেখান, নাকি বোমা, বন্দুক, গুলি, রক্ত এগুলো? আপনি বলছেন কেউ শত্রু নয়, বন্ধু এ নয়, অমুক তমুক, কিন্তু আপনার উপরে যারা ভরসা করে থাকে নিচে, তারা কি এই ধরনের ব্যবহার ওই আপনার ওই যে পাশে যিনি বসে রয়েছেন তার দলের লোকজনদের কাছ থেকে পান কি? তাহলে তারা জ্বলবেন, কাঁদবেন, যন্ত্রণা ভোগ করবেন, আর আপনি উপরে গিয়ে মিষ্টি মুখ করবেন, কুশল বিনিময় করবেন, আপনি গর্বিত হবেন, আপনাকে হিন্দু নেতা নেতা হিসেবে আপনাকে বলা হয়েছে। এগুলো কি সহ্য করতে পারেন আপনার দলের নেতা কর্মীরা? সেই জন্যই তো সব প্রশ্ন তৈরি হয়েছে। কিন্তু আপনি এখনো দেখছি যেটা করেছেন তার মধ্যে কোনো ভুল দেখছেন না, যেটা করেছেন বেশ করেছেন, এমনটাই কার্যত বলার চেষ্টা করেছেন, সেটা আপনার অবস্থান। যেহেতু এইসব নিয়ে অনেকে প্রশ্ন তোলেন, আমি সেই জন্যই কথাগুলোর ব্যাখ্যা দিয়ে দিলাম। এবার হচ্ছে দল পরিবর্তন বা আপনার ভবিষ্যৎ। আপনার ভবিষ্যৎ বিজেপিতে ভালো ভালো হবে না, সেটা আমরা মোটামুটি আন্দাজ করে বলতে পারি। যেদিন আপনি এখানে গিয়েছিলেন জগন্নাথ মন্দিরে, আমি সেদিন ভিডিও দেখিয়ে একটা কথা বলেছিলাম, যে দিলীপ ঘোষ আজকে যা করলেন, এতে করে বিজেপিতে দিলীপ ঘোষের ভবিষ্যৎ অন্ধকার হতে পারে, বা দিলীপ ঘোষের জন্য বিজেপির ভবিষ্যৎ অন্ধকার হতে পারে। দুটোর মধ্যে একটা হবে। বিজেপিতে দিলীপ ঘোষের ভবিষ্যৎ অন্ধকার হতে পারে, আর তা না হলে দিলীপ ঘোষকে এর পরেও ক্যারি করতে গিয়ে বিজেপির ভবিষ্যৎ অন্ধকার হতে পারে। এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি, দলের ভবিষ্যৎ অন্ধকার না, আপনার অর্থাৎ দিলীপ ঘোষের ভবিষ্যৎ অন্ধকার বিজেপিতে। গতকাল ওই রকম একটা এত বড় প্রোগ্রাম হয়ে গেল, নতুন সভাপতির মানে
ঘোষণা, আনুষ্ঠানিক ঘোষণা, দলের কর্মীরা অনেকে ছিলেন, কেন্দ্রীয় নেতৃত্বের সব লোকজন এসছিলেন, কিন্তু আপনাকে সেখানে আমরা দেখতে পাইনি। তার মানে এটুকু পরিষ্কার। এবং আরো কদিন ধরে দেখছি সে অর্থে প্রোগ্রামে, যেমন উপনির্বাচন হলো, কত কি হলো, কত প্রোগ্রাম হলো, কিন্তু আপনাকে দেখতে পাইনি। তার মানে এটুকু ওই দিকেই দেখতে পাচ্ছি যে বিজেপিতে দিলীপ ঘোষের ভবিষ্যৎ অন্ধকার। হয়তো আপনি রয়েছেন, টিকে রয়েছেন, কর্মসূচিতে থাকবেন, ডাকলে যাবেন, এরকম বলছেন, কিন্তু আমি জানি না বিজেপি আপনাকে শেষ পর্যন্ত কতটা গুরুত্ব দেবে। আর যদি লেগে থাকেন পুরনো নেতা হিসেবে, হয়তো সাইডে সাইডে রাখার চেষ্টা হবে কিনা কে জানে। তবে যে যে মানে ক্রেজ ছিল, যে ডানা ছিল, সেসব ডানা তো দেখতে পাচ্ছি না। এত বড় একজন নেতা, দুইবারের সভাপতি, এমপি, সেই মানুষটি আজকে রাস্তাতে গেলে 10-20 জন কর্মীকে দেখতে পাওয়া যায় না। 10-20 জন কর্মীকেও দেখতে পাওয়া যায় না। ইদানিং তো আবার মিডিয়াতেও সে অর্ধেক ফোকাস দেখতে পাওয়া যায় না। বিরাট কিছু বিতর্কিত কথা না বললে, আগে তো রোজ কথা হতো। তার মানে এটুকু পরিষ্কার ইঙ্গিত সেই দিকেই যে বিজেপিতে ওনার ভবিষ্যৎ অন্ধকারের দিকে। আর বিজেপি কেনই বা ক্যারি করবে যখন দলের অবস্থান ওই, যখন জগন্নাথ মন্দির সম্পর্কে এখনো বিজেপির অন্যান্য নেতারা তারা ওই সব মানে অবস্থান ব্যক্ত করছেন। এমনকি পুরীতে, যেখানে এখন উড়িষ্যাতে বিজেপির সরকার চলছে, সেখানেও বিজেপির রিয়াকশন আসে এই জগন্নাথ মন্দির নিয়ে। আর সেই মন্দিরের ব্যাপারে আপনি এখনো সেটাকে মন্দির হিসেবে প্রতিষ্ঠা করবেন, কথা বলবেন, এখনো আপনি বলবেন যেটা করেছি ঠিক করেছি, আমি সবাইকে এইভাবে নিয়ে থাকতে চাই। তো সেখানে দল কখনো গুরুত্ব দিতে পারে? দলকে তো একটা ফোকাস করে এগোতে হচ্ছে। দল সে অর্থে কোনো গুরুত্ব দিতে পারে? দল তো নিজের ভবিষ্যৎ অন্ধকার করবে না। তো সেই জন্যই দল গুরুত্ব দিচ্ছে না। দাবিদার ছিলেন সভাপতি হওয়ার, নতুন করে দাবিদার ছিলেন, অনেকে বলছিলেন, একটা অংশের মানুষের কথা এসছিল, কিন্তু সে অর্থে কোনো চর্চাই হলো না, আপনার নামটা চর্চাই হলো না। শ্রমিক ভট্টাচার্য দায়িত্বে চলে এলেন, আপনার কথার কোনো গুরুত্ব মানে সামনেই এলো না। তো তার মানে দল ভেবেছে যে দিলীপ ঘোষকে এই মুহূর্তে ওইভাবে ক্যারি করলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, ফলে দল সে অর্থে গুরুত্ব দিচ্ছে না। আপনি জাস্ট লেগে আছেন বলে তাই চলে গেলেও আমি জানি না দল সে অর্থে কিছু রিয়াকশন দেখাবে কিনা, মানে ততটাও কদর আছে কিনা দলের কাছে। তো এই হচ্ছে ব্যাপার। এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি বিজেপিতে আপনার ভবিষ্যৎ অন্ধকার। এবার আপনি ঠিক করবেন আপনি কি করবেন। যদি বলেন যে অন্ধকার অন্ধকার হতে 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 যা হবে হবে, আমি আর কিছু করবো না, এইভাবে আমি সরে যাব বা থাকবো, যতদিন আছি, তারপরে দেখবেন একদিন আমি হাওয়া মানে পলিটিক্সটাই ছেড়ে দিলাম, এসেছিলাম মানে এই হয়ে গেল, আর আমি কিছু করতে চাই না, সেটা অন্য বিষয়। আস্তে আস্তে সাইড লাইনে আরো চলে যাবেন, আস্তে আস্তে শেষ হয়ে যাবে বিষয়টা, শেষ হয়ে যাবে বিষয়টা। আর তা না হলে যদি আপনি নতুন ভাবে কোনো খাতা খুলতে চান, তাহলে আপনাকে অন্য কোনো দলে যেতে হবে। তো অন্য কোনো দলে যাবেন কিনা, সেখানে গিয়েও যে বিরাট কিছু ভবিষ্যৎ হবে সেটাও মনে করি না। যে টিএমসি তে গেলেই একেবারে বিরাট কিছু ভবিষ্যৎ হয়ে যাবে, আপনাকে বিরাট গুরুত্ব দেবে, সেটা না। এরকম অনেককে দলে নিয়ে নেওয়া হয়েছিল, তারপর গ্যারেজ করে দেওয়া হয়েছে। অনেককে আমরা দেখেছি টিএমসি ওটাই করেছে, নিয়েছে, গ্যারেজ করে দিয়েছে। তো বিরাট কিছু ভবিষ্যৎ ওখানেও হবে বলে আমার মনে হচ্ছে না। আলটিমেটলি যা দেখতে পাচ্ছি, যে দিলীপ ঘোষকে আমরা 3 বছর বা 4 বছর আগে দেখতাম, বা 2 বছর আগেও দেখতাম, সেই দিলীপ ঘোষ কেমন যেন একটা হয়ে গেলেন। আর অবস্থানও দেখতে পাচ্ছি মানে মন মরা টাইপের। উনিও যেন কোথাও একটা অন্ধকার দেখছেন, আছেন, লেগে আছেন, মিডিয়া প্রশ্ন করছে, হয়তো উত্তর আসছে, কিন্তু সেই চাঙ্গা মনোভাব তো দেখতে পাচ্ছি না। ফলে এক কথায় নিজেকে কার্যত শেষ করে দিয়েছেন নিজেই দিলীপ ঘোষ। আমি শেষে আবারও বলবো, দিলীপ ঘোষকে আমি কিন্তু একজন খুবই সৎ মানুষ হিসেবে মানতাম। খুব সৎ মানুষ, ভালো লোক, খুব বোল্ড কথা বলতেন, এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না। খুব সোজা সাপটা মানুষ, বেশি মানে মারপ্যাচ বোঝেন না, যা মনে হয় বলে ফেলেন। কিন্তু পলিটিক্স করতে গেলে কখনো কখনো মারপ্যাচ বুঝতে হয়, বা অন্যদের কৌশল, বিরোধী পক্ষের কৌশলটা একটু ভেবে চলতে হয়। সেই জায়গাতে কোথাও যেন একটু অভাব দিলীপ ঘোষের মধ্যে আছে। না উনি ওই রকম ওই ফাঁদে পা দেবেন, ওই দিনে ওইভাবে যাওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। আপনি ওখানে গিয়ে কি এমন গুরুত্ব পেয়েছেন? ওনার কাছে একটা গুরুত্ব এসছে, কিন্তু রাজ্যের মানুষ, বিশেষ করে যারা পরিবর্তন চাইছেন, তাদের কাছে কি আপনার গুরুত্ব বেড়েছে? আপনি যে উদ্দেশ্যে ওখানে গিয়েছিলেন সেটা কি বুঝছেন, সেটাকে মান্যতা দিচ্ছেন পরিবর্তনকামী মানুষজন? তাহলে আপনি যখন পলিটিক্স করছেন, পরিবর্তন চাইছেন, তো আপনাকে তো সেই লোকগুলোকে নিয়েও তো চলতে হবে।
তো সেই বুঝে তো আমাকে পা ফেলতে হবে, আপনাকে তো পা ফেলতে হবে। আজকে নিজে বুঝুন না, আজকে আরামবাগ টিভি কি বলছে না বলছে আমি জানি না আপনি শুনছেন কিনা। তো শুনলে হয়তো আরামবাগ টিভির উপরে আপনার হয়তো রাগ হতে পারে যে আরামবাগ টিভি এরকম কথা বলছে। আমরা তো, আমাদের সঙ্গে কারোর কোনো বিরোধ নেই, বিশেষ করে যারা পরিবর্তনকামী মানুষ। কিন্তু আমরা কথাগুলো বলছি এই জন্য, বলা কি আছে, আপনি নিজেকে নিজে বিচার করুন, নিজেকে নিজে বিচার করুন। আপনি যে গুরুত্ব পেতেন এখন সেই গুরুত্ব কি পাচ্ছেন? সেই গুরুত্ব পাচ্ছেন আপনি? টিএমসিতেও সেই গুরুত্ব আসবে না। যেদিন জয়েন করবেন সেদিন ঢাকঢোল পেটানো হবে পতাকা ধরানোর সময়, তারপর দেখবেন অন্যরা যেমন সব গ্যারেজ হয়ে গেছেন আপনিও গ্যারেজ হয়ে যাবেন। ফলে সমস্যাটা আপনি নিজেই তৈরি করেছেন। এখন এখান থেকে কি করে বের হয়ে আসবেন, আবার সেই ফুল ফ্লেজে কি করে আসবেন, এটা একটা বিরাট প্রশ্নের। আমি জানি না দর্শক আপনাদের কি মত। আমি তো দিলীপ ঘোষের পলিটিক্যাল ভবিষ্যৎ আমি আর সেই অর্থে দেখছি না এই বাংলাতে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।